প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের বোর্ড পরীক্ষার যে বিভিন্ন সালের যে প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলি আমি ধারাবাহিকভাবে তোমাদের জন্য সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সেই ধারাবাহিকতায় এখন আমি তোমাদের জন্য আলোচনা করব। দেখো 2018 সালে তোমাদের ঢাকা, যশোর, সিলেট এবং দিনাজপুর বোর্ডে যে প্রশ্নটি হয় অভিন্ন প্রশ্ন, এই প্রশ্নটি আমি আলোচনা করব। তো উচ্চতর গণিতের প্রথম প্রশ্নের আমাদের এখানে দেখো ক বিভাগে আমাদের বীজগণিত এবং জ্যামিতি অংশ নিয়ে। তো এখানে যে দুইটি প্রশ্ন আমি এখানে শুরুতেই নিলাম, এই দুইটি প্রশ্ন আলোচনা করার পর আমি তোমাদের জন্য পরের যে প্রশ্নগুলি আছে এই বিভাগ থেকে আমি সেইগুলো আলোচনা করব। তো এখানে ক বিভাগে আমরা প্রথমেই একে দেখতে পাই, সৃজনশীল একে আমাদের দৃশ্যকল্প একে যেটা দেওয়া আছে সেটা হলো f of x equal to 3x square plus 5x, এবং দৃশ্যকল্প 2 এ যেটা আমরা দেখতে পাই এখানে b একটা ম্যাট্রিক্স আমরা দেখতে পাই। কতে বলা হলো যদি এই ম্যাট্রিক্সটি এটা একটা বর্গ ম্যাট্রিক্স ব্যতিক্রমী হয় তবে x এর মান কিন্তু আমাদের বের করতে হবে। আর খতে যে কাজটি করতে হবে, এখানে এ একটা ম্যাট্রিক্স আমাদের দেওয়া আছে, তবে f of a নির্ণয় করতে হবে। আর গতে বলা হলো যে দৃশ্যকল্প 2 হতে প্রমাণ করতে হবে তোমাদের জন্য সেটা হলো দেখো এখানে b এর অর্থাৎ b নির্ণায়কের মান তোমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে। তো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্নের কতে যেটা বলা আছে। এখানে বলা হলো যে এই ম্যাট্রিক্সটি যদি ব্যতিক্রমী হয়, এটা একটা বর্গ একটা ম্যাট্রিক্স, তো এটা যদি ব্যতিক্রমী হয় তবে x এর মান বের করতে হবে। তো তোমাদের জানতে হবে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে। যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয়ে যাবে, তাহলে যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য, তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো আমরা যেহেতু এখানে একটা ম্যাট্রিক্স দেখতে পাই, এটা আমাদের যেহেতু বর্গ ম্যাট্রিক্স, এটার আমরা নির্ণায়কের মান বের করব। তো আমরা একের কতে শুরুতেই তাহলে আমরা x 2 2 এই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত আসবে আমরা সেটা আগে বের করে নেব। তাহলে এখানে আমাদের 2x minus 2x, তো আমরা এখানে পেয়ে গেলাম কিন্তু শূন্য পেয়ে গেলাম। তো সংজ্ঞায় কিন্তু আমি তোমাদের বলেই দিয়েছিলাম যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স আমরা পেয়ে গেলাম, কিন্তু এখানে কথা হলো যে x এর মান বের করতে হবে। তোমরা খেয়াল করো, দেখো এখানে এই নির্ণায়কে যদি x এর মান আমরা যে কোনো মান নিতে পারি, তাহলে x এর সকল বাস্তব মানের জন্য এটা সংজ্ঞায়িত হবে, অর্থাৎ এখানে শূন্য আসবে। x এর সকল বাস্তব মানের জন্য আমাদের কি হবে, এর নির্ণায়কের মান শূন্য আসবে। তো কিভাবে দেখো, আমি এখানে জাস্ট তোমাদের বলে দেবো x এর মান যদি আমি কথার কথা এখানে 3 নেই, তাহলে আমাদের কি হবে। তো আমরা দুই জায়গায় 3 নেব, 3 3 2 2, তাহলে এটার মান আমাদের কি আসবে, তাহলে 6 6 আমরা 0 পেয়ে যাই। এবার যদি আমরা মাইনাস মান নেই, ধরো -4 নিলাম, এখানেও -4 নেব, তাহলে কি হবে -8, আর এখানে -8 সূত্রের মাইনাস এখানে হয়ে যাবে +8, তার মানে আমরা এখানেও 0 পেয়ে যাই। তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যেহেতু x এর সকল বাস্তব মানের জন্য নির্ণায়কের মান, অর্থাৎ এই নির্ণায়কের মান শূন্য, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে x belongs to real r, অর্থাৎ x এর আমাদের মান হবে এখানে সকল বাস্তব সংখ্যা। তো এটাই হবে তোমাদের কয়ের আনসার। এরপর আমি চলে যাব তোমাদের জন্য খ অংশে। দেখো, তো এবার দেখো খ অংশে আমাদের এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তো f of a এর মান আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমরা দেখতে পাই যে আমাদের দেওয়া আছে f of x equal to, এটা আমরা লিখে নেব দৃশ্যকল্প একে, এটা আমাদের দেওয়া আছে, আমরা এটা লিখে নেব। তারপর a ম্যাট্রিক্স দেওয়া আছে ওটাও লিখে নেব। তারপর f of a সমান আমরা তাহলে লিখতে পারি
3a² প্লাস 5a। এখন কথা হলো যে আমি এখানে দেখো এ একটা বর্গ ম্যাট্রিক্স আমাদের, এখানে আমি a স্কয়ারের মানটা আমি এখানে দেখো a স্কয়ারের মান মানে কি এখানে বর্গ ম্যাট্রিক্স এর আমাদের যে গুণের যে নিয়ম সে অনুযায়ী আমি এখানে বের করে নেব। তো আমি এখানে বোর্ডে তোমাদের আগেই লিখে রাখবো, তারপরে আমি তোমাদের জাস্ট আলোচনা করে দেব, কারণ এখানে যদি আমি সবকিছু লিখতে যাই তাহলে এখানে সময়টা অনেক বেশি লাগবে এবং এই ভিডিওগুলোর সময় অনেক দীর্ঘ হয়ে যাবে। তো সেখানে করে দেবো, তাহলে সময়টা একটু কম লাগবে। তো দেখো এখানে আমরা গুণ করব। গুণের ক্ষেত্রে মানে প্রত্যেকটি এই যে সারিগুলো যাবে, প্রত্যেকটি সারি যাবে প্রথম কলাম বরাবর গিয়ে একটা কলাম তৈরি হবে, তারপর এই সারিগুলো দ্বিতীয় কলামে গিয়ে দ্বিতীয় কলাম তৈরি হবে, এই সারিগুলো তৃতীয় কলামে গিয়ে এখানে তৃতীয় কলাম তৈরি হবে। আশা করি তোমরা এগুলো জানো। তো সেক্ষেত্রে হিসাব করে আমাদের এই মানটা চলে আসে। তো এখানে তাহলে আমাদের যে কাজটি করতে হবে, এই যে গুণ যে আমরা এখানে করব দুইটা বর্গ ম্যাট্রিক্স, তো এখানে নিয়ম হলো যে এই সারিগুলো এখানে সারিগুলো এই তিনটা সারি যাবে প্রথম কলাম বরাবর গিয়ে এখানে প্রথম কলাম তৈরি হবে, দ্বিতীয় কলামে ঠিক একই নিয়মে যাবে, দ্বিতীয় কলাম তৈরি হবে, তৃতীয় কলামে গিয়ে তৃতীয় কলাম তৈরি হবে। এইভাবে আমাদের মান চলে আসবে। এখন কথা হলো যে আমাদের এই যে 5a আর 3a², এখন আমরা যে কাজটি করব এই a স্কয়ারের সঙ্গে 3 গুণ করব এবং এর সঙ্গে আমরা 5 গুণ করে যোগ করব। আমরা যেহেতু এখানে দেখো আমরা এই যে 3a² প্লাস 5a f অফ a সমান আমরা কিন্তু লিখে রাখছিলাম যে 3a² প্লাস 5a। তো আমরা কি করব তাহলে এখানে অতএব f অফ a সমান 3a², a স্কয়ারের মান তো আমরা বের করে নিলাম একটু আগেই, আর এখানে 5a। তো আমরা এখানে যে কাজটি করব 3 দিয়ে গুণ করব। তুমি যদি 3 দিয়ে গুণ করো তাহলে প্রথম কলামকে গুণ করবে, দ্বিতীয় কলামকে, তৃতীয় কলামকে তুমি গুণ করবে। এরপর 5 দিয়ে তুমি কি করবে, গুণ করো, গুণ করলে তুমি এই ম্যাট্রিক্স পাবে। তাহলে দুইটা ম্যাট্রিক্সের যোগের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী যোগ যদি আমরা করি তাহলে আমরা এটা পেয়ে যাই। এটাই হবে আমাদের আনসার। তো এখানে গ অংশে যে কাজটি করতে হবে, দেখো এখানে আমাদের বলা হলো যে দৃশ্যকল্প 2 হতে তোমাদের প্রমাণ করতে হবে, 2 মানে আমাদের এটা, এখান থেকে আমাদের নির্ণয় b সমান এটা প্রমাণ করতে হবে। আমাদের যে ম্যাট্রিক্স এখানে দেওয়া আছে এখান থেকে আমরা কি করব, b এর নির্ণায়কের মানটা বের করে নেব। তো সেক্ষেত্রে দেখো আমাদের b ম্যাট্রিক্স দেওয়া আছে লিখে নেব, তারপর আমরা যদি এখানে নির্ণয় করতে চাই যে কাজটি করব আমরা, দেখো এখানে শুরুতেই তোমরা একটু খেয়াল করবে, দেখো আমাদের তৃতীয় যে সারি এই সারিতে কিন্তু -1 -1 -1। আমরা যে কাজটি করব দেখো এখানে কলাম l l² l³ দ্বিতীয় কলামটা আমরা কি করব m m² m³ তৃতীয় কলামটা আমরা কি করব n n² n³ আর এই যে -1 -1 -1 ওই মাইনাসটা আমি এখানে কমন নেব। প্রথম কলাম থেকে l নেব, দ্বিতীয় কলাম থেকে আমি m নেব, তৃতীয় কলাম থেকে আমি কি করব n নেব, মানে কমন নেব। নিলে আমার এই নির্ণায়কের সঙ্গে আমি কি করব, এই নির্ণায়কটাকে আমি মিল করার চেষ্টা করব, মানে ডান পাশে এই নির্ণায়কটাকে আমি এটার যে রকম মানে এই আকারে নিয়ে আসব। তো সেক্ষেত্রে আমি কি করব, এই যে দেখো এই তৃতীয় সারিকে দ্বিতীয় সারিতে নিয়ে যাব, আবার তাহলে যখন আমি এই তৃতীয় সারিকে দ্বিতীয় সারিতে নিয়ে যাব তাহলে কিন্তু আমার এখানে একটা মাইনাস আসবে, ওই মাইনাস আর এই মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে। তারপর এই দ্বিতীয় সারিকে কিন্তু আমি প্রথম সারিতে নিয়ে যাব, তাহলে প্রথম সারি আসবে দ্বিতীয় সারিতে, তখনই কিন্তু আরো একটা মাইনাস আসবে, সে মাইনাস কিন্তু এই প্লাসকে মাইনাস করে দেবে। আর এখানে কি করলাম দেখো, আমি এই যে একটু আগে যে কথা বললাম যে তৃতীয় সারিকে আমি দ্বিতীয় সারিতে নিয়ে আসলাম, দ্বিতীয় সারিকে আমি তৃতীয় সারিতে নিয়ে গেলাম। এবার আমি কি করব, দ্বিতীয় সারিকে প্রথম সারিতে নিয়ে যাব, তাহলে প্রথম সারি আসবে দ্বিতীয় সারিতে। তো এর আগে কিন্তু আমাদের প্লাস ছিল, সেটা হয়ে গেল মাইনাস। এবারে যে কাজটি করব আমরা এই যে এই নির্ণায়ক দেখো আমাদের কমন, সেই কমনটা আমরা এখানে কি করব, এখানে নিয়ে নেব, মিল যেটা সেটা আমরা নিয়ে নিলাম। তাহলে এখানে lm n মাইনাস এখানে কি থাকবে, জাস্ট 1 থাকবে। তো আমি এটা প্রথমেই লিখবো, তারপরে এটা লিখবো। এরপরে যে কাজটি করব দেখো, আমি এখানে এই কলামটাকে আমি পরিবর্তন করব, নতুন করে আমি সাজাবো কিভাবে, C1 কলাম C1 থেকে আমি C2 বাদ দেব, আবার দ্বিতীয় কলামটাকেও আমি পরিবর্তন করব, তাহলে C2 থেকে আমি C3 বাদ দেব। তাহলে C1 থেকে C2 বাদ দিলে আমার প্রথম কলামটা হবে এরকম,
তাহলে 1 থেকে 1 বাদ দাও 0, l থেকে m বাদ দাও l মাইনাস m, l স্কয়ার থেকে m স্কয়ার বাদ দাও, এই c2 থেকে c3 বাদ দাও, তাহলে কি হবে এখানে 0 হয়ে যাবে, m মাইনাস n, এখানে m স্কয়ার মাইনাস n স্কয়ার। এটা কিন্তু তোমাদের একটু উল্লেখ করতে হবে। তাহলে আমি নতুন যে কলাম c1 পেলাম সেটাকে আমি c1 প্রাইম দেব, আর নতুন যে কলাম আমি দ্বিতীয় কলাম পেলাম এটাকে আমি c2 প্রাইম দেব। এইভাবে তোমাদের একটু উল্লেখ করতে হবে। এরপর যে কাজটি করবে দেখো, আমি কি করব এখানে জাস্ট 1 নিয়ে কাজ করব। তাহলে 1 যদি আমি নেই তাহলে আমার এই দুইটা কলাম নিয়ে নতুন যে নির্ণায়ক আসবে সেটা আমি এখানে লিখে নেব। তো এই নির্ণায়ক দেখো এখানে এর পরে যে কাজটি করতে হবে সেটা কি করব, আমরা এখানে সূত্র ফেলে দেব। এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেলে দেব, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেলে দেব। সেখানে সূত্র ফেললাম, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেলার পর দেখো আমরা এটা পেয়ে গেলাম। এরপর আমরা যে কাজটি করব দেখো, প্রথম কলাম থেকে আমরা l মাইনাস m, দ্বিতীয় কলাম থেকে আমরা m মাইনাস n টা আমরা কমন নেব। যদি আমরা কমন নেই তাহলে আমাদের এখানে প্রথম কলামে এখানে থাকবে কি 1 থাকবে, আর এখানে l প্লাস m থাকবে, আর এখানে 1 থাকবে, আর এখানে m প্লাস n থাকবে। এরপর আমরা কি করব, আর গুণন করব, করলে আমাদের যে মানটা আসবে সেটা হলো m প্লাস n মাইনাস l মাইনাস m, প্লাস মাইনাস কেটে দেবো, কেটে দেওয়ার পর আমরা এখানে n মাইনাস l পাবো। আমাদের প্রমাণে কিন্তু দেখো l m n মাইনাস 1 l মাইনাস m ইন্টু m মাইনাস n ইন্টু n মাইনাস l আমরা কিন্তু পেয়ে গেলাম। এইভাবে তোমাদের প্রমাণটা শেষ করতে হবে। নাম্বার প্রশ্নে তোমরা খেয়াল করো, উদ্দীপকে তোমাদের একটা চিত্র দেওয়া আছে এবং কতে বলা হলো যে তোমাদের -4, এই বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত সেটা তোমাদের বের করতে হবে। তো তোমরা শুরুতেই ধরে নাও যে এই বিন্দুর পোলার স্থানাঙ্ক তোমরা ধরে নাও r, θ, এটা ধরে নেবে। তো এখানে রেডিয়াস ভেক্টর r এর মানটা তোমরা বের করে নাও। তোমরা জানো যে সূত্র হলো রেডিয়াস ভেক্টর r সমান √x স্কয়ার প্লাস y স্কয়ার। তো আমরা মান বসালাম, এই বিন্দুর স্থানাঙ্কের যে মানগুলো আমরা এখানে বসালাম, হিসাব নিকাশ করে আমাদের 4√2 আসবে। তো এবার আমরা থিটা বের করব। থিটা সমান আমরা জানি যে tan ইনভার্স y বাই x। তোমরা জানো যে থিটা সমান tan ইনভার্স y বাই x। তো সেক্ষেত্রে y এর মান x এর মান বসানোর পর তোমরা এখানে 1 পেয়ে যাও। এখন তোমরা জানো যে tan π/4 এর মান হলো 1, tan 45 এর মান কিন্তু 1, এটা জানো। তো সেক্ষেত্রে tan আর tan কেটে যাবে, তাহলে এখানে তোমরা পেয়ে যাবে π/4। এখন কথা হলো তোমাদের যে বিন্দু দেওয়া আছে প্রশ্নে, ওই বিন্দুটার অবস্থান কোন চতুর্ভাগে, তোমরা এটা আগে খেয়াল করো। তোমাদের ওই বিন্দুটার অবস্থান কিন্তু এই চতুর্ভাগে, -4, এই চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে। তো সেক্ষেত্রে দেখো তোমরা একটু বলে নেবে, যেহেতু এই বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, তোমরা একটু বলে নেবে, যেহেতু এই বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, অতএব থিটা সমান তোমরা কি করবে, তো ওই 100 দেখো তৃতীয় চতুর্ভাগে, তার মানে কি 180 সঙ্গে তোমরা আবার কি করবে, যে মানটা থিটার মান পেলে সেটা তোমরা যোগ করবে। তার মানে পাইয়ের সঙ্গে তোমরা থিটার মান কত পেলে, π/4। তো 180 সঙ্গে 45 যোগ করতে হবে, তার মানে পাইয়ের সঙ্গে π/4 যোগ করলে তোমাদের 5π/4 আসবে। তো এখানে r প্লাস থিটা সমান তোমরা তাহলে r এর মানটা লিখবে, কমা থিটার মানটা লিখবে। এভাবে তোমাদের পোলার স্থানাঙ্ক চলে আসবে। তাহলে আমরা পরের অংশে চলে যাব, আমাদের খ অংশ, যে AB রেখার 4 একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তোমাদের দেখো উদ্দীপকে দেওয়া আছে AB যে সরলরেখা, এই সরলরেখার 4 একক দূরবর্তী। এর অর্থ হলো, ধরো AB একটা সরলরেখা, AB সরলরেখা, এর সমীকরণ হলো আমাদের 5x প্লাস 9y মাইনাস 27 সমান 0। এটা 4 একক দূরবর্তী সরলরেখার সমীকরণ আমাদের বের করতে হবে। তো আমরা এখানে ধরে নেব, এই সরলরেখার সমীকরণটা আমরা ধরে নেব, ধরো এটা PQ। এই PQ এর ধরে নেওয়ার ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের 5x প্লাস 9y প্লাস k সমান আমরা 0 ধরে নেব। তো দেখো আমরা AB সরলরেখার সমীকরণ দেওয়া আছে ওটা লিখে নেব, তারপর এখান থেকে আমরা সমীকরণ 1 বের করে নেব, 27 কে বামে নেব, আর এখানে ধরে নেব যে AB সরলরেখার সমান্তরাল, AB এর সমান্তরাল সরলরেখার সমীকরণটা আমরা এখানে ধরে নেব এইভাবে, এটা সমীকরণ 2। এবার 1 আর 2 এর, অর্থাৎ এই সমীকরণের মধ্যবর্তী দূরত্ব আমরা বের করে নেব এটা। তো
তো বের করে নেওয়ার পর আমরা প্রশ্ন মতে লিখবো, যেহেতু এটা আমাদের 4 একক দেওয়াই আছে, তো সেক্ষেত্রে এটা সমান আমরা প্রশ্ন মতে 4 লিখবো। এখানে যে কাজটি করবো দেখো, আর গুণন করবো। আর গুণন করার পর এখানে মডুলাস আমরা উঠাই দেবো কিভাবে, তাহলে মডুলাস উঠে দেওয়ার পর ডান পাশে তোমাদের প্লাস মাইনাস নিতে হবে। তো কে প্লাস 27 সমান প্লাস মাইনাস 4√106 অর্থাৎ 106 নিতে হবে। আর কে সমান -27 প্লাস মাইনাস 4 ইন্টু √106। তো এখানে মডুলাস এক্স ইকুয়াল টু যদি মডুলাস এ হয়, তাহলে কিন্তু আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ। তো সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে লিখলাম। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে এখানে কে এর মানটা তোমরা কিভাবে বের করবে। এরপরে অংশে দেখো আমরা যে কাজটি করব, কে এর মানটা বের করলাম, এই মানটা আমি কি করব, সমীকরণ 2 এ বসাবো। কারণ আমরা তো ধরেই নিলাম যে এ বি এর সমান্তরাল সরলরেখার সমীকরণ হলো এটা। এখানে কে এর মান বসালেই আমাদের সেই সমীকরণ চলে আসবে। তো তোমরা লিখবে যে কে এর মান দুইয়ে বসাই। এখানে যদি আমরা বসাই তাহলে আমরা পেয়ে যাব 5x প্লাস 9y, আর এখানে দেখো -27 প্লাস মাইনাস 4 ইন্টু √106 ইকুয়াল টু 0। এটাই হলো তোমাদের সমীকরণ। এবার আমাদের গতে যে কাজটি করতে হবে, কি করতে হবে দেখো, যে দুইটা সরলরেখার সমীকরণ আমাদের বের করতে হবে যা 5,4 বিন্দু দিয়ে যাবে এবং এবি সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো সেক্ষেত্রে আমরা দেখো শুরুতেই আমরা এবি সরলরেখার সমীকরণটা লিখে নেব। এখান থেকে সমীকরণ 1 বের করে নেব, 27 কে বাম পাশে আমরা পার করে দেব। এবার আমরা কি করব, আমরা ধরে নেব যে এবি রেখার ঢাল আমরা ধরে নেব m1। তাহলে এই এবি সরলরেখার ঢাল আমরা ধরে নেব m1, আর 5,4 বিন্দু দিয়ে যাবে সেই সরলরেখার ঢালটা আমরা ধরে নেব m2। তো সেক্ষেত্রে তাহলে ঢাল m1 এর মানটা তোমাদের আসবে কিভাবে দেখো, তোমরা সমীকরণ থেকে এটা বের করে নিতে পারবে। তাহলে তোমাদের সমীকরণ হলো 5x প্লাস 9y সমান 27। এখান থেকে তোমরা y কে ফ্রি করো, তার মানে 27 মাইনাস 5x। তো সেক্ষেত্রে তোমরা লিখতে পারো y সমান এখানে 3, এখানে 5x বাই 9, তার মানে তোমরা লিখতে পারো মাইনাস 5/9x প্লাস 3। এটাই হলো তোমাদের ঢাল m1 এর মান। তো সেক্ষেত্রে দেখো 5,4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা এখানে কিন্তু লিখব y মাইনাস 4 ইকুয়াল টু m2 ইন্টু x মাইনাস 5। তোমরা জানো যে y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। তোমরা এই সূত্র জানো, তো সেই সূত্র অনুযায়ী কিন্তু আমি এখানে লিখলাম। তো এবার tan 45 ডিগ্রি সমান, তাহলে তোমরা এটা সূত্র অনুযায়ী লিখতে পারো প্লাস মাইনাস m2 মাইনাস m1 ডিভাইডেড 1 প্লাস m2 ইন্টু m1। তো সেক্ষেত্রে এখানে তোমরা মান বসাও, আর এখানে তোমরা যদি m2 মান বসাও, এখানে m2 মানে কি, আমরা m1 এর মান বসাবো, m1 এর মান আমরা এখানে বসাবো, এখানেও বসাবো। বসানোর পর হিসাব নিকাশ করে আমাদের এই মানটা চলে আসবে। অর্থাৎ আমরা এখানে 9 মাইনাস 5m2 সমান প্লাস মাইনাস 9m2 প্লাস 5 পাবো। এখানে একবার প্লাস চিহ্ন নিয়ে কাজ করবো, একবার মাইনাস চিহ্ন নিয়ে কাজ করবো। তো সেক্ষেত্রে দেখো এখানে ধরে নেওয়ার সময় আমরা কিন্তু এখানে বলে নিলাম যে 5,4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই যে 5,4 এই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা কিন্তু এটা আমি ধরে নিলাম। আচ্ছা, এরপর আমাদের যে কাজটি করতে হবে, m2 এর মান কিন্তু প্লাস এবং মাইনাস এই চিহ্ন নিয়ে আমরা যখন দুইটা মান পাবো, m2 এর দুইটা মান আমরা এই সমীকরণে বসাবো। বসালে আমরা একটা এবি এর সঙ্গে আমাদের এটা এবি সরলরেখা, এই এবি সরলরেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এটা একটা সরলরেখার সমীকরণ হবে। এটা সরলরেখার সমীকরণ পেয়ে যাব যেটা আমাদের এবি সরলরেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো সেক্ষেত্রে দেখো আমরা এখান থেকে প্লাস এবং মাইনাস চিহ্ন নিয়ে দুইটা মান বের করে নেব। তো এখানে দেখো একবার আমরা প্লাস চিহ্ন নেব, সেক্ষেত্রে আমরা দেখো যদি প্লাস চিহ্ন নেই, তো হিসাব নিকাশ করে আমরা m2 এর মান পাই 2/7। তো সেক্ষেত্রে সরলরেখার সমীকরণ আমাদের কি আসবে, আমরা ওই মানটা এই সমীকরণ 2 এ বসাবো। তো y মাইনাস 4 সমান m2 এর মান তো আমরা পেয়ে গেলাম 2/7। হিসাব নিকাশ করলে তোমরা পাবে এখানে 2x মাইনাস 7y প্লাস 18 ইকুয়াল টু 0। এবার মাইনাস মান নাও, তাহলে মাইনাস চিহ্ন নিয়ে যখন আমরা m2 এর মান বের করব তখন আমরা পেয়ে যাব কত, -7/2
তোমরা এটা হিসাব নিকাশ করে নেবে। তো সেক্ষেত্রে দেখো সরলরেখার সমীকরণ আমাদের কি দাঁড়াবে, আমরা ওই মানটা আবার সমীকরণ 2 বসাবো। বসালে কিন্তু আমাদের দেখো এখানে -7/2 হিসাব নিকাশ করে কিন্তু আমাদের 7x + 2y - 43 = 0, এই দুইটাই হলো আমাদের সরলরেখার সমীকরণ। যে দুইটা সরলরেখা কি করবে, AB এর সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে এবং 5,4 বিন্দু দিয়ে চলে যাবে। তো এবার তাহলে সৃজনশীল আমি 3 নিয়ে কথা বলবো। দেখো এখানে আমাদের উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া আছে দৃশ্যকল্প 1 এ যেটা যে শাহাদাত 0, 3, 4, 5, 6, 9 এই অঙ্কগুলি লিখতে পারে। আর দৃশ্যকল্প 2 এ যেটা বলা হলো যে তোমাদের এখানে a দেওয়া আছে, ভেক্টর a দেওয়া আছে, ভেক্টর b দেওয়া আছে। আর কতে যেটা বলা হলো যে যদি np2 = 3 * nc3 হয় তবে n এর মান নির্ণয় করতে হবে। আর খতে বলা হলো যে ভেক্টর a বরাবর ভেক্টর b এর উপাংশ নির্ণয় করতে হবে। আর গতে যেটা বলা হলো যে দৃশ্যকল্প 1 হতে প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে তাহলে ব্যবহার করে 6 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যাবে তা নির্ণয় করতে হবে। তো শুরু করা যাক। তাহলে আমাদের 3 এর কতে আমাদের কি করতে হবে, দেখো আমরা দেওয়া আছে এটা লিখে নেব। দেওয়া আছে আমাদের np2 = 3 * nc3। এটাকে কিন্তু আমরা পারমিউটেশনের যে সূত্র সেই অনুযায়ী আমরা এখানে ভেঙে নেব, আর এখানে কম্বিনেশনের যে সূত্র সেই অনুযায়ী আমরা ভেঙে নেব। তো দেখো এখানে np আমি সূত্র লিখবো যে npr সমান হলো ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড n - r ফ্যাক্টোরিয়াল। আমি সেই সূত্র অনুযায়ী কিন্তু আমি এখানে ভেঙে নিলাম। তাহলে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড n - 2 ফ্যাক্টোরিয়াল, এটা আমাদের একটা n ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল r ইনটু n - r ফ্যাক্টোরিয়াল। তো এই সূত্র অনুযায়ী আমি কিন্তু ডান পাশে ভেঙে নিলাম, সূত্র অ্যাপ্লাই করলাম। ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3 ইনটু n - 3 ফ্যাক্টোরিয়াল। আশা করি তোমাদের এই সূত্রগুলো জানা আছে, সেই অনুযায়ী আমরা এখানে ভেঙে নিলাম। তো এবার যে কাজটি করব, ডান পাশে দেখতে পাই দেখো এখানে n - 3, এখানে n - 2। আমি এখান থেকে কি করব, আমি n - 2 ইনটু n - 3 ফ্যাক্টোরিয়াল লিখব। আর এখানে ফ্যাক্টোরিয়াল 3 কে আমরা এভাবে ভেঙে লিখতে পারি। তো আমাদের তাহলে মিল অংশগুলো আমরা কেটে দেব, 3 3 কেটে যাবে, ফ্যাক্টোরিয়াল n n কেটে যাবে, আর n - 3 কেটে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 1 ডিভাইডেড n - 2 সমান এখানে হাফ হবে। আর এখানে যদি আমরা r গুণন করি এখানে n এর মান আমরা পেয়ে যাই 4। এটাই হবে আমাদের आंसर। আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের ক অংশটুকু কিভাবে করতে হবে, অর্থাৎ n এর মানটা বের করতে হবে। এবার তাহলে আমরা খ অংশে যেটা দেখতে পাই যে ভেক্টর a বরাবর ভেক্টর b এর উপাংশ নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে 3 এর খতে আমরা শুরুতেই যে কাজটি করব দেওয়া আছে লিখে নেব। নেওয়ার পর তোমাদের এখানে খেয়াল রাখতে হবে a ডট b এর মানটা বের করতে হবে। কেন বের করতে হবে, দেখো ভেক্টর a বরাবর ভেক্টর b এর উপাংশ কিন্তু সূত্র তোমাদের এটা a ডট b মানে ভেক্টর a ডট ভেক্টর b ডিভাইডেড এই ভেক্টরের মান ইনটু এই ভেক্টরের একক ভেক্টর। তোমরা কিভাবে নেবে, ভেক্টর a কে ওই ভেক্টরের মান দিয়ে তোমাদের ভাগ করতে হয়, এটা আশা করি তোমরা জানো। তো আমরা তাহলে কি করব, এখানে a ডট b এর মানটা বের করে নেব। ডট গুণনের সূত্র অনুযায়ী তোমাদের মান আসবে কত, -23। তারপর এই ভেক্টরের মানটা বের করে নাও, মান আসে কত, 7। এখন সূত্র অনুযায়ী তোমরা যদি মানগুলো বসাই দাও, এটার মান তাহলে দেখো -23/7, আর এটা হলো এ ভেক্টর, নিচে এ ভেক্টরের মান 7। হিসাব নিকাশ করলে আসবে তোমাদের -23/49 ইনটু এই ভেক্টরটা তোমাদের এখানে ইনটু আকারে রাখতে হবে। এটাই হবে তোমাদের এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ। আশা করি তোমরা এটাও বুঝতে পারলে কিভাবে তোমাদের এই মানটা নির্ণয় করতে হবে। এবার 3 এর গয়ের যে কাজটি করতে হবে, গতে আমরা যে কাজটি করব, দেখো এখানে বলা হলো যে দৃশ্যকল্প 1 হতে প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় ব্যবহার করে একবার, প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 6 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যাবে তা নির্ণয় করতে হবে। এখানে দেখো আমাদের ডিজিট দেওয়া আছে কয়টা, 6টা। তো সেক্ষেত্রে আমরা লিখে নেব যে প্রদত্ত অঙ্কগুলি আমরা লিখে নেব, 6টা অঙ্ক লিখে নেব। তো জোড় সংখ্যার ক্ষেত্রে
একক স্থানে কিন্তু তোমাদের তাহলে অবশ্যই 0 থাকতে হবে, অথবা 4 থাকতে হবে, অথবা 6 থাকতে হবে একক স্থানে কিন্তু। তো আমরা তাহলে এখানে একটু বলে নেব যে একক স্থানে 0 নিয়ে তাহলে জোড় সংখ্যা তাহলে তোমাদের কত হবে। অর্থাৎ একক স্থানে তোমরা 0কে ফিক্সড করে নির্দিষ্ট করে পরের 5টি যে সংখ্যা থাকবে ওই 5টি সংখ্যাকে তোমরা ফ্যাক্টোরিয়াল 5 মানে 120টি উপায়ে সাজাতে পারবে। এরপর দেখো সর্ববামে যদি 0 নাও, কথার কথা বাম পাশে তুমি 0 ঠিক রাখলে তাহলে কিন্তু তোমার 2, 4, 5, তো এখানে কিন্তু বাম পাশে 0 মানে কি, তোমার কিন্তু এর কোনো অর্থ আসবে না। 0 কিন্তু বাম পাশে থাকলে কিন্তু প্রথমে থাকলে ওই সংখ্যার কিন্তু আমরা কি করব, 0কে বাদ দিয়ে হিসাব করব, অর্থাৎ বাম পাশে 0 কোনো অর্থ আসে না। তো সেক্ষেত্রে সর্ববামে 0 হলে সংখ্যাটি 6 অঙ্ক বিশিষ্ট হবে না, তখন কিন্তু সংখ্যাটি হয়ে যাবে তোমার 5 অঙ্ক বিশিষ্ট। কিন্তু তোমার প্রশ্নে তো বলা হলো যে তোমার জোড় সংখ্যা তুমি যে গঠন করবে সেখানে যেন 6 অঙ্ক বিশিষ্ট হয়। তাহলে তোমাকে কি করতে হবে, এখানে লিখতে হবে তোমাদের, দেখো যে একক স্থানে 4 নিয়ে জোড় সংখ্যা তোমাদের ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস ফ্যাক্টোরিয়াল 4। এখানে ফ্যাক্টোরিয়াল 4 এর অর্থ হলো, দেখো তোমাদের প্রথমে বাম পাশে 0কে তুমি ঠিক রাখলে আর ডান পাশে তুমি একক স্থানে তুমি 4কে নির্দিষ্ট করলে, তাহলে তোমার কয়টা হবে, তাহলে কিন্তু 2, 4, 4টা অঙ্ক হবে। ওই 4টা অঙ্ক তুমি কিন্তু দেখো ফ্যাক্টোরিয়াল 4 মানে কিন্তু হলো 24। ওই 4টা অঙ্ককে কিন্তু তুমি 24 উপায়ে সাজাতে পারবে। তো আমরা সেটাই লিখবো যে একক স্থানে 4 নিয়ে জোড় সংখ্যা, তাহলে ফ্যাক্টোরিয়াল 5 থেকে আমরা কি করব, ওই ফ্যাক্টোরিয়াল 4 অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 5 মানে কি 120টি থেকে আমরা কি করব 24 বাদ দেবো, বাদ দিলে আমরা 96টি পেয়ে যাব। ঠিক একই নিয়মে একক স্থানে যদি তুমি 6 রাখো, তো একক স্থানে তোমার 6 আর বাম পাশে তুমি 0 রাখলে তাহলে মাঝখানে তোমার কয়টা সংখ্যা, 4টা সংখ্যা। তো সেই ক্ষেত্রে তোমার কি হবে, ওই 24 মানে ফ্যাক্টোরিয়াল 4 তোমার মাইনাস করতে হবে কোনটা থেকে, ওই যে 120 থেকে। ওই 120 থেকে তোমার কি করতে হবে, 24 বাদ দিতে হবে, দিলে তুমি 96 পাবে। তার মানে একক স্থানে 4 নিয়ে তুমি কিন্তু 96টি উপায় সাজাতে পারবে, আবার একক স্থানে তুমি 6 নিয়ে 96টি উপায় তুমি সাজাতে পারবে। আর তাহলে তোমার সর্বশেষ তোমার মোট জোড় সংখ্যা কতগুলো আসবে, অর্থপূর্ণ জোড় সংখ্যা হবে ওই যে তোমার 120টি, তারপরে তুমি 96 পেলে 2 বার, তার মানে তোমার হয়ে যাবে 312টি। অর্থাৎ তুমি এই ডিজিটগুলো ব্যবহার করে 6 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করতে পারবে 312টি। এবার তাহলে আমি 4 নম্বর প্রশ্ন আলোচনা করবো। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে উদ্দীপকে তোমাদের দেওয়া আছে এখানে একটা বৃত্ত, তারপর তোমরা এখানে আরো খেয়াল করো, দেখো যে তোমাদের বৃত্তের কেন্দ্র দিয়ে দেখো এখানে EF একটা সরলরেখা, আর বৃত্তকে স্পর্শ করে AB একটা সরলরেখা, আবার এখানে দেখো OD একটা রেখা যেটা X অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তো যাই হোক, এখানে আমাদের পথে যেটা বলা হলো যে একটি বৃত্তের পরামিতিক সমীকরণ যদি x স্কয়ার সমান 1 মাইনাস টি স্কয়ার হয় এবং y সমান যদি t হয়, তাহলে তোমাদের বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে হবে। তো আমরা তাহলে শুরুতে লিখে নেব যে দেওয়া আছে বৃত্তের পরামিতিক সমীকরণ, এটা আমরা লিখে নেব। তারপর এখানে যেহেতু বলা হলো যে y সমান t, তাহলে আমরা কি করব, t এর জায়গায় আমরা y বসাবো। যদি আমরা বসাই তাহলে আমরা x স্কয়ার সমান 1 মাইনাস y স্কয়ার পাই। এখান থেকে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 1। এটা হলো আমাদের একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্রের স্থানাঙ্ক হলো 0,0 এবং ব্যাসার্ধ হলো 1। তো যাই হোক, আমাদের কেন্দ্র যেহেতু প্রশ্নে চাওয়া হলো, তো আমরা তাহলে কেন্দ্রটা এখানে উল্লেখ করব। তো এটাই হলো তোমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে বৃত্তের কেন্দ্র তোমাদের চলে আসবে। খেয়াল করো, বলা হলো যে যদি পি বিন্দু EF রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দু দ্বয়ের একটি বিন্দু হয় তবে OP রেখার সমীকরণ তোমাদের নির্ণয় করতে হবে। তো এখানে খেয়াল করো, দেখো আমাদের মূল বিন্দু স্থানাঙ্ক কিন্তু 0,0, সেটা আমরা লিখে নেব। সি বিন্দু স্থানাঙ্ক 2,2 দেওয়া আছে, এটা আমাদের প্রশ্নে। এরপর আমরা কি করব, এখানে ওসিটা বের করে নেব। এটা হলো আমাদের লম্ব দূরত্ব। মূল বিন্দু থেকে EF সরলরেখার উপরে অঙ্কিত লম্ব OP এর দূরত্ব আমরা বের করে নেব কত, 2√2। এবার
ইএফ সরলরেখার সমীকরণটা আসলে কি আসবে? তাহলে মূল বিন্দু থেকে ইএফ রেখার উপর অঙ্কিত লম্ব ওপি, তাহলে মূল বিন্দু থেকে কোনো একটা সরলরেখার উপর যদি তোমাদের লম্ব থাকে বা লম্ব দূরত্ব তোমাদের দেওয়া থাকে এবং ওই লম্ব যদি এক্স অক্ষের সঙ্গে একটা কোণ উৎপন্ন করে, তো তাহলে সূত্র হবে তোমাদের এটা, এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা সমান লম্ব দূরত্ব। তাহলে এখানে থিটার জায়গায় আমাদের 45, যেহেতু প্রশ্নে আমাদের 45 দেওয়া আছে, আর সাইন 45 সমান আমরা 2√2 লিখবো। এখানে 45 এর মান বসাবো, এখানে সাইন 45 এর মানও বসাবো। হিসাব নিকাশ করলে আমাদের x প্লাস ওয়াই সমান আসবে কত? 4। এখান থেকে আমরা 4 কে বাম পাশে পার করে নিলে x/4 প্লাস y/4 সমান 0 লিখতে পারি। এখানে আমরা লিখবো যে ই বিন্দুর স্থানাঙ্ক তাহলে আসলে কি আসবে? ই বিন্দুর স্থানাঙ্ক হবে আমাদের 4,0 আর এফ বিন্দুর স্থানাঙ্ক আসবে 0,4। তোমরা জানো যে x অক্ষের উপর y এর মান 0 এবং y অক্ষের উপর x এর মান 0, সেই কারণে আমরা দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করে নিলাম। পি বিন্দু ইএফ রেখার সমত্রিখণ্ডন বিন্দু, এখানে যেহেতু বলা হলো যে পি বিন্দু ইএফ রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দু দ্বয়ের একটা বিন্দু, তো সেক্ষেত্রে আমরা এটা লিখে নেবো এইভাবে। তো এখানে যেহেতু এখানে দেখো পি বিন্দু কি করবে, ইএফ কে 2:1 অনুপাতে বিভক্ত করবে, সেটা কি করবে? অন্তর্বিভক্ত করবে। আমরা সেটা লিখে নেবো যে PE/PF সমান 2:1। আর পি বিন্দুর স্থানাঙ্ক তাহলে অন্তর্বিভক্তের ক্ষেত্রে যে সূত্র, সেই সূত্র অনুযায়ী আমরা এখানে স্থানাঙ্ক বের করে নেব। তাহলে আমাদের আসবে 4/3, 8/3। তাহলে ওপি রেখার সমীকরণটা কি হবে? ওপি রেখার সমীকরণ আমরা লিখবো এভাবে। তোমরা জানো যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ তোমরা জানো যে y = mx, এটা হলো মূল বিন্দুগামী কোন একটা সরলরেখার সমীকরণ। তো m হলো এখানে ঢাল, তো এখানে ঢালের মানটা যে বের করবে তোমরা এই স্থানাঙ্ক থেকে বের করবে। তো এখানে হলো y এর মান ডিভাইডেড x এর মান, অর্থাৎ কোটি ডিভাইডেড ভুজ। তো মান এখানে এটা এইভাবে তোমাদের লিখতে হবে ইনটু x, এই x হলো তোমাদের এটা। তো এখানে হিসাব নিকাশ করলে 2x আসবে, আর 2x টাকে বাম পাশে নাও, তাহলে সমীকরণটা তোমাদের দাঁড়াবে 2x - y = 0। এবার গ অংশে আমরা যে কাজটি করব, দেখো এখানে আমাদের কি করতে হবে, OD সমান 3√2 দেওয়াই আছে, তবে আমাদের বৃত্তের সমীকরণ বের করতে হবে। আমরা যদি বৃত্তের সমীকরণ বের করতে চাই, তাহলে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। এই বৃত্তের ব্যাসার্ধ কি সেটা আমাদের নির্ণয় করতে হবে, যেহেতু কেন্দ্রের স্থানাঙ্ক আমাদের এখানে 2,2 দেওয়াই আছে। তো আমরা তাহলে OD সমান লিখে নেব 3√2, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, আর OC সমান আমরা লিখবো 2√2, এটা আমরা খতে বের করে রেখেছিলাম। তো সেক্ষেত্রে আমাদের এই বৃত্তের ব্যাসার্ধ সিডি আমাদের কি আসবে? তো সিডি আসবে, আমরা এই ওডি থেকে আমরা ওসি বাদ দেব, বাদ দিলে আমাদের সিডি আসবে। তো আমরা এখানে 3√2 থেকে 2√2 বাদ দিলে √2 পেয়ে যাই, এটা হলো আমাদের বৃত্তের ব্যাসার্ধ। এখন আমরা বৃত্তের সমীকরণ যে সূত্র x - a² প্লাস y - b² = r², যে সূত্র তোমরা পড়েছো, ওই সূত্র অনুযায়ী আমরা এখানে পেয়ে যাই বৃত্তের সমীকরণ। হিসাব নিকাশ করে x² প্লাস y² -4x - 4y প্লাস 6 = 0। এটাই হলো তোমাদের বৃত্তের সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের 4 নম্বর প্রশ্নটি কিভাবে সমাধান করতে হবে। তো আমি তোমাদের ক বিভাগ আলোচনা করে দিলাম ক বিভাগ। তো সেক্ষেত্রে আমি এর পরে তোমাদের খ বিভাগটাও আলোচনা করে দেবো ইনশাআল্লাহ। তো আজকের আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।